এইচএসসির আগে অ্যাকচুয়ালি অনেক কনফিউজিং ব্যাপার স্যাপার থাকে, যেগুলোর মধ্যে একটা হচ্ছে মডেল টেস্ট দিব কিনা, মডেল টেস্ট কিভাবে দিব, মডেল টেস্ট অ্যাকচুয়ালি প্রপারলি কিভাবে দেওয়া উচিত, বা কোন কনসেপ্ট নিয়ে কোন গোল নিয়ে অ্যাকচুয়ালি মডেল টেস্ট দেওয়া উচিত, এগুলো আমরা টোটালি না জেনে মডেল টেস্টে জাম্প করি। দেখা যায় যে ভুল কোচিং সেন্টার চুজ করার ব্যাপার স্যাপারও চলে আসে, অনেক কিছু চলে আসে। সো সবকিছু নিয়ে ওভারঅল ডিসকাস যদি করি, মডেল টেস্ট অ্যাকচুয়ালি কিভাবে দিব, প্রথম কথা মডেল টেস্ট দিবা কিনা এটা কিন্তু আমি লিখি নাই কোথাও, মডেল টেস্ট কি দিব কি দিব না, কারণ মডেল টেস্ট দেওয়া একটা অপশন না, এটা মাস্ট। কেন মাস্ট? কারণ আমি জানি না তোমার সিলেবাস যদি 5% 10% শেষ হয়ে থাকে, হোয়াট এভার ইট ইজ, কিন্তু তুমি মডেলটা যদি না দাও অ্যাকচুয়ালি মানে এইচএসসি দিতে গিয়ে বোর্ড পরীক্ষায় বসার সময় তোমার অনেক বেশি নার্ভাস ফিল হবে। এই নার্ভাস ফিল না হওয়ার জন্য আমাদের অ্যাটলিস্ট মডেল টেস্টে ভর্তি হওয়া উচিত। এখন কোনো কোচিং এর নাম আমি বলতেছি না, বাট তোমার এখানে এই যে এখানে একটা কথা আমি লিখছি যে প্রশ্ন জাজ করার যে ব্যাপারটা সেটা একটু ডেভেলপ করা লাগবে। কোথায় অ্যাকচুয়ালি খুবই গ্রাউন্ড লেভেলের কোশ্চেন করতেছে, কোথায় অ্যাকচুয়ালি কোশ্চেনগুলা খুবই টাফ করতেছে, হুদাই হচ্ছে গিয়ে একটা প্যানিক ক্রিয়েট করার জন্য, এগুলো একটু তোমার জাজ করা লাগবে। তুমি একটু আশেপাশে ঘাটাঘাটি করে দেখবা যে স্ট্যান্ডার্ড কোশ্চেন কারা করতেছে। এখন প্রথম কথা, তুমি কোচিং এ ভর্তি হওয়ার পরে তোমার প্রথম টার্গেট থাকবে একটা গোল মেক করা। তুমি অ্যাকচুয়ালি কোচিং এ কেন পড়তেছো, মানে ভর্তি হয়েছো কেন মডেল টেস্ট দেওয়ার জন্য? তুমি কি প্র্যাকটিস করার জন্য ভর্তি হয়েছো, নাকি তুমি হইতেছে গিয়ে তোমার মোটামুটি সিলেবাস শেষ, তুমি নিজের শার্পনেস জাজ করার ট্রাই করতেছো যে আমি প্র্যাকটিস করে অ্যাকচুয়ালি বোর্ডে খুব ভালো একটা রেজাল্ট আনতে চাইতেছি, এটা? নাকি 3 নাম্বার গেছে সবার মানে মোস্ট অফ দ্য কমন আর কি, সেটা হইতেছে সিলেবাস অনেক বেশি বাকি, বাট অ্যাকচুয়ালি ওই যে আমার নার্ভাসনেসটা কাটানোর জন্য আমার মডেল টেস্ট দেওয়া লাগবে এবং প্র্যাকটিস করার জন্য মডেল টেস্ট দেওয়া লাগবে। এই চিন্তা ভাবনা করে তোমার হচ্ছে মেইন টার্গেট ফিক্স করা লাগবে। যেই ফিল করতেছো যে সে অ্যাকচুয়ালি বোর্ডে খুব বেশি ভালো করার জন্য মডেল টেস্টে ভর্তি হবা, তার অ্যাকচুয়ালি মার্কসটা ম্যাটার করতেছে, সে অ্যাকচুয়ালি কিরকম মার্কস পাচ্ছে, বা কন্টিনিউয়াসলি তার মার্কসের যে গ্রাফটা সেটা এভাবে যাইতেছে কিনা, ঠিক আছে? বা যদি কম পায় সে সেটা নিজের অ্যানালাইসিসটা নিজেকে দিবে। কিন্তু ধরো তোমার টার্গেট কি, তোমার অনেক সিলেবাস বাকি, তুমি সিলেবাসও কমপ্লিট করতেছো, তুমি প্র্যাকটিস করার জন্য মডেল টেস্টে ভর্তি হয়েছো, তুমি মার্কস নিয়ে কতটা টেন্স থাকবা? প্রথম কথা, তুমি ধরে নাও তোমার যদি অনেক সিলেবাস বাকি থাকে, 100তে তুমি 50, 55, 65, ঠিক আছে, এই টাইপসের মার্ক পাইতে পারো। এটা যদি তুমি 50 হিসাব করো তাহলে এরকম মানে 30-এর কাছাকাছি 30-35 এরকম মার্ক চলে আসতে পারে। এই বাস্তবতা মেনে নিয়ে তুমি মডেল টেস্টে ভর্তি হবা। যদি তুমি না হও তাহলে তোমার দেখা যাবে তুমি দুম করে একদিন 50 পেয়ে কানাকাটি করতেছো, তোমার অনেক বেশি ডাউন ফিল হবে, তোমার বাসার মানুষজন তোমার গালাগালি করতে পারে যদি তুমি বাবার নাম্বার দিয়ে থাকো এবং সেখানে যদি মেসেজ গিয়ে থাকে যে তুমি 50 পাইছো, 45 পাইছো। এখন এই কেসগুলো কেন বলতেছি, এগুলো আমার সাথে হয়েছে দেখে, ঠিক না? আমি কোচিং সেন্টারে পরীক্ষা দিতে গেছি, মানে মডেল টেস্ট এইচএসসির সময়, তো আমার ধরো চ্যাপ্টার শেষ হয়ই নাই, হয় না যেহেতু এখন আমি কি আর করবো, আমার যেগুলো সেশন এগুলো আমি কি বানাই লিখে দিয়ে আসতে পারি? বাংলা হইলে একটা দুইটা বানাই লেখা যায়, আর আমি কেমিস্ট্রি ফিজিক্সের কি কনসেপ্ট বানাবো নাকি? ডেফিনেটলি জিনিসটা করা যাবে না। সো ইন দ্যাট কেস আমার মার্ক কম আসতো, কিন্তু এটা নিয়ে আমি মোটেই ডিপ্রেস ছিলাম না। বললাম না, মাইন্ডসেট নিজের একটু ফিক্স করা লাগবে, গোল ফিক্স করো, তুমি কেন যাইতেছো? তুমি তো কি টপ করতে চাইতেছো? টপ করতে চাইলে তোমার অ্যাকচুয়ালি মার্কস নিয়ে টেন্স হওয়াটা স্বাভাবিক, যে না আমার মার্কস কেন করতেছে। তুমি যদি তোমাদের সিলেবাসে বাকি থাকে, তোমার মেইন টার্গেট থাকবে ভাই যেই মার্কই আসুক আমি স্যাটিসফাইড, খালি আমার যদ্দূর পড়ছি ওদূর প্র্যাকটিস করতে পারলে হয়েছে, ঠিক আছে? তুমি 4টা চ্যাপ্টার পড়ছো, কোচিং এ এক্সাম ছিল 7টা চ্যাপ্টার নিয়ে, 8টা চ্যাপ্টার নিয়ে, বাট ওই 4টা চ্যাপ্টারের মধ্যে তোমার কতটুকু প্র্যাকটিস হয়েছে, বা ওই 4টা চ্যাপ্টারের কোশ্চেনগুলো তুমি সুন্দর মতো রিভাইজ করতে পারতেছো কিনা আগের দিন, এটাই হচ্ছে তোমার মেইন টার্গেট, এটাই হচ্ছে কি তোমার মূল ফোকাস থাকবে। তুমি নাম্বার নিয়ে কানাকাটি করলে সমস্যা। এরপরে তুমি দেখো স্কিপ গেম খেলার একটা ব্যাপার লিখছি। স্কিপ গেম খেলাটা কি? ধরো কালকের মডেল টেস্টে এতক্ষণ তো বললাম 8টার মধ্যে 4টা, ধরো 8টার মধ্যে তোমার 2টা চ্যাপ্টার শেষ, এই মডেল টেস্টকে তুমি দিবা কিনা? দ্য আনসার ইজ ইয়েস, অবশ্যই দিব। তুমি একটা টাইম পর্যন্ত দিয়ে মানে নিজের টাইমটা একটু ধরো হচ্ছে গিয়ে তুমি 2 ঘন্টা এক্সাম দিতে গেছো, তুমি অ্যাটলিস্ট ওই 2টা চ্যাপ্টার আনসার করে চুপচাপ বসে থাকো, দরকার হলে খাতা জমা দিয়ে চলে যাও, বাট অবশ্যই স্কিপ গেম খেলা যাবে না। তুমি একটা ভয় পেয়ে গেছো মানেই তোমার ব্রেন প্যানিক খেয়ে গেছে, নার্ভাস হয়ে যাচ্ছে, তুমি এইচএসসির আগে কাজ করতে পারবে না। এখন তোমাকে ডেয়ারিং হওয়া লাগে, মানে তোমার যে ক্যারেক্টারিস্টিকটা সেখানে মধ্যে ডেয়ারিং যে ব্যাপারটা সেটা চলে আসা লাগবে। মানে আমি যদ্দূর পড়ছি ওদূর আমি এক্সাম দিতে যাবোই যাবো, এই মেন্টালিটি রাখা লাগবে। তুমি কোনো এক্সাম স্কিপ দিয়ে বাসায় বসে হচ্ছে পড়ালেখা করবো এই চিন্তা ভাবনা করতে পারবে না, কারণ আমি জানি, তুমিও জানো যে তুমি যে এক্সাম স্কিপ দিচ্ছ এই টাইমটা কোনোভাবে ইউটিলাইজ হয় না, এই টাইমটা তুমি ঘুমাই কাটাবা বা টেনশন করে কাটাবা, ঠিক আছে? সো স্কিপ গেম খেলা যাবে না। এরপরে প্রশ্ন জাজ করার যে ব্যাপারটা বলছি আর কি, ধরো তুমি এই যে 50, 55, 65 ব্যাপারটা, ধরো তুমি খুব বেশি পড়ালেখা করে গেছো, 8টার মধ্যে 7টাই পড়ে গেছো, তারপরে তুমি 50 পাইছো, তারপরে তুমি 55 পাইছো, কেন হয়েছে জিনিসটা? কোয়েশ্চেন কি খুব বেশি পেঁচাই না করছে কিনা, ঠিক আছে? আমি উদ্ভাসে মডেলটা দিতাম, উদ্ভাসে দেখা যেত যে ফিজিক্সের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে অনেক ঘুরায় পেঁচায় কিছু কোয়েশ্চেন দিত, আমি কদ্দূর কনফিডেন্ট ছিলাম
যে কোয়েশ্চেন দেখার পরে বলতাম, মানে কোয়েশ্চেন যখন বের হতাম এক্সাম শেষে এতটুকু নিজেকে বলতে পারতাম এটা এই প্রশ্ন জীবনে আসবে না বোর্ডে, যদি এসব থাকে স্কিপ মারবো আমি, নো প্রবলেম হোয়াটসঅ্যাভার। 5 নাম্বার যদি যাই 6 নাম্বার যদি যাই সমস্যা নাই, তাও স্কিপ মারবো। কারণ এমন এমন আসমান থেকে কনসেপ্ট নিয়ে আসা হইতো ফিজিক্সের ক্ষেত্রে বা অন্য জায়গা থেকে ক্ষেত্রে, তো ওই কনসেপ্ট ডেভেলপ করতে আমার অনেক টাইম লাগবে ভাই। যেগুলো যারা এইচএসসি তে একদম প্রথম থেকে খুব ভালো ফাটায় পড়ছে, ধরো সে ফিজিক্স ওয়ালার ক্লাস করছে বা এরকম, তার বেসিক ওরকম স্ট্রং, ইন দ্যাট কেস সেগুলো ক্র্যাক করতে পারবে। বাট এগুলো তো আমার না, অনেক সময় থাকে বুয়েট থেকে ম্যাথ দিয়ে দিছে, বুয়েট থেকে হচ্ছে কেমিস্ট্রির কোয়েশ্চেন দিয়ে দিছে। সো এগুলো তো তোমার কনসার্ন না রে ভাই, ঠিক না? বোর্ডে তুমি জানো কেমন কোয়েশ্চেন আসে। সো একটা স্ট্যান্ডার্ড ফলো করে যতক্ষণ না কোয়েশ্চেন আসতেছে তুমি নিজের জাজ করতে পারো, ইয়েস ঠিক আছে মার্কস কম পাইছি, আমাকে একটু কাজ করা লাগবে। কিন্তু তুমি যদি দেখো যে কোয়েশ্চেনই তেরা বেরা, ইন দ্যাট কেস তুমি পাত্তা দিবা না, ঠিক আছে ভাই এই কনসেপ্ট আমার নাই, এই কনসেপ্ট আমি এত মানে নিজেকে গুতায় বেসিক ক্লিয়ার করে ডেভেলপ করার টাইম নাই। কম্পারিজন করবা কিনা, ঠিক আছে? তুমি তোমার ফ্রেন্ডের সাথে এক্সাম দিতে গেছো, কম্পারিজন করবা কিনা, এটা খুবই হাস্যকর ব্যাপার। আমরা দেখা যায় যে আমাদেরই ফ্রেন্ড, মানে তুমি দেখতেছো ভাই ও ছোটবেলা মানে ইয়া থেকে পড়তেছে, ইন্টার থেকে পড়তেছে, আবার তুমি দেখতেছো কেউ তোমার থেকে 4-5 মাস আগে পড়া শুরু করছে। ওই বান্দা যে 100-90-95 পেয়ে টপ করতেছে, ব্রাঞ্চে র্যাঙ্ক করতেছে, হ্যাঁ সেন্ট্রালি র্যাঙ্ক করতেছে, এগুলো দিয়ে তোমার এত মাথা ব্যথা থাকে? তুমি তো তোমার স্টেট জানো ভাই, তুমি তোমার স্টেটের মানুষের সাথে মিলাবা। ধরো তোমার বন্ধু তোমার সাথে শুরু করছে, অ্যাকচুয়ালি তুমি জানো জিনিসটা, আমি করা নাই তোমার সাথে, সে অ্যাকচুয়ালি সত্যি কথা বলছে যে হ্যাঁ আমিও তোর সাথেই শুরু করছি। ইন দ্যাট কেস তুমি মিলাই দেখতে পারো যে হ্যাঁ ঠিক আছে মার্ক এত বেশি হইতেছে কেন, তুই কি এমন করতেছস, তোর বেসিক কি এমন, মানে তোর বেসিক কেন এত স্ট্রং, ওর থেকে তুমি এটা আস করতে পারো, তখন তুমি কম্পারিজনে যেতে পারো। বাট তুমি দেখতেছো যে তোমার সাথে তার গ্যাপ অনেক বেশি, তোমার ফ্রেন্ডের বা আশেপাশে যে টপ করতেছে, তুমি তার সাথে মিলাই কানাকাটি করতে লাভ নাই, ঠিক আছে? এটা আমরা সবচেয়ে বেশি করি। আমরা ফিল করি যে ভাই এই এক্সামে আমি ফিলই করছি যে হাইয়েস্ট উঠবে 75, এই এক্সামে মানুষ 95 কেমনে পায়, পাইলে পাইছে, ঠিক আছে? বোর্ডে তো ভাই অলওয়েজ দেখবা 1300 হচ্ছে গিয়ে 1260-65 ক্রস করে যায়, কিন্তু তুমি তো অনেক মানে ট্রাই করেও দেখা যায় যে তোমার মার্কটা হচ্ছে 1180, 1200 আন্ডারে আশেপাশে থাকে, ঠিক আছে? তার মানে কি তুমি খারাপ স্টুডেন্ট? ডেফিনেটলি না, ও অনেক ভালো স্টুডেন্ট, এটা নিয়ে আমার কিছু করার নাই। এরপরে আমি লাস্টলি একটা কথা লিখছি, ভুলের খাতা মেইনটেইন করা লাগবে। এটা তো তুমি জানোই ভুলের খাতা যে কনসেপ্ট, সেটা আমি অনেকগুলো ভিডিওতে দিছি। তোমার মেইন এই যে এটা কিন্তু একটা গেইন, বুঝছো? মরাল টেস্ট থেকে সবচেয়ে বড় গেইন হচ্ছে ভুলের খাতা। তোমার কনসেপ্ট ভুল হতে পারে, তোমার এমসিকিউ ভুল হতে পারে, সিকিউ ভুল হতে পারে, তোমার ক খ যে কোনো কিছু ভুল হতে পারে, সব জিনিস তুমি নোট করে রাখবা, ঠিক আছে? নোট করা মানে পুরাটা লেখা না, তুমি জাস্ট অ্যাটলিস্ট টপিকের নাম লিখো যে এই জায়গাতে আমার গ্যাপ ছিল, এক্সামে আমি এটা বেশি ভুল করছি, এক্স্যাক্টলি এমসিকিউ এই লাইনটা ভুল ছিল, এই লাইনটাতে আমি কনফিউজ ছিলাম, আমি মিটারের জায়গায় সেন্টিমিটার দেখছি, সব লিখবা ভুলের খাতা। এটা তুমি মেনটেন করবা এবং তোমার নেক্সট 2 মাস যদি না থাকে, 1.5 মাস যদি থাকে, 1.5 মাস তুমি কি কি ভুল করতেছো সেটা ভুলের খাতায় লিখবা, শুধু মডেল টেস্টে না, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি তুমি মডেল টেস্টে কি নিয়ে, কোন মাইন্ডসেট নিয়ে যাবা? মডেল টেস্টে মাইন্ডসেট এটা নিয়ে যাবা যে মডেল টেস্ট আমার দরকারে, হ্যাঁ মডেল টেস্টের দরকারে আমি না, কোচিং এ টপ করার বা হচ্ছে র্যাঙ্ক করার দরকারে আমি এখানে ভর্তি হতে আসিনি। আমার দরকার ছিল মডেল টেস্টটা প্র্যাকটিসের জন্য, নার্ভাসনেস কমানোর জন্য, টাইম মেইনটেইন করার জন্য, ঠিক আছে? টাইম মেইনটেইনের যে ব্যাপারটা এটাও লিখে রাখি, ঠিক আছে? টাইম মেইনটেইনের যে ব্যাপারটা, ঠিক আছে? কোচিং এর টাইম কম দেয়, 5 মিনিট 10 মিনিট কমায় রাখে যাতে তোমার স্পিডটা বাড়ে, ঠিক আছে? এটা মেইনটেইন করার ট্রাই করো। সো যদি লিখে শেষ নাও করতে পারো, ফিল করবা যে বোর্ডে আমি লিখে শেষ করতে পারবো, বোর্ডে কিন্তু টাইম থাকে, এটা আমি বলে দিই, বাংলা ছাড়া আর কি, বাংলাতে একটু টাইম কস্টলি যায়, বাট হচ্ছে জিনিসটা মানে ওভারঅল টাইম মোটামুটি পাওয়া যায়। সো এই কনসেপ্টগুলো নিয়ে যদি তুমি কোচিং সেন্টারে ভর্তি হও, দেখবা যে তুমি দৌড়াইতেছো, তুমি স্পিডে যাইতেছো, অনেক ফাস্ট রান করতেছো, ঠিক আছে? এর মাঝামাঝি আমি আমাদের যে সিলেবাস শেষ করার যে ব্যাপারটা সেটা কিভাবে আগাবো, এটা একটা অনেক বড় ফ্যাক্ট, ঠিক আছে? সিলেবাস শেষ করার যে ব্যাপারটা সেটা কিভাবে আগাবো, সিলেবাস শেষ কেমনে করবা? দেখো তোমার 2 ধরনের সিলেবাস না এখন, একটা হচ্ছে গিয়ে তোমার বাকি, একটা হচ্ছে গিয়ে তোমার মানে মোটামুটি শেষ, 2 ধরনের না? তোমার যেই সিলেবাসটা অ্যাকচুয়ালি বাকি, তুমি এটা দিনের 12 ঘন্টা পড়ালেখা করার মধ্যে 8 ঘন্টাতে বা হচ্ছে গিয়ে 6 ঘন্টা বা হচ্ছে 7 ঘন্টা মেজরিটি টাইম দিবা। এই তোমার টার্গেট এটা শেষ করা, এটা রিভিশন দেওয়া, এটা হোয়াটএভার ইট ইজ, ঠিক আছে? এটা যে সাবজেক্টই হোক, তোমার কালকে মডেল টেস্ট বায়োলজি, তোমার বাকি কেমিস্ট্রি, তুমি কেমিস্ট্রিতে টাইম দিচ্ছ এবং দেওয়ার পরে এই মডেল টেস্টে তোমার 5-6 ঘন্টা টাইম দেওয়ার আছে। এই 5-6 ঘন্টা তুমি কি করবা? বায়োলজি যে জিনিস তোমার অলরেডি একবার পড়া হয়েছে বা মোটামুটি পড়া হয়েছে বা 50% হলো পড়া হয়েছে, তা আনটাচড না, ওটা তুমি অ্যাটলিস্ট প্র্যাকটিস করার জন্য এই টাইমটাতে ফোকাস দিবা। বুঝছো জিনিসটা কিভাবে সিলেবাস কমপ্লিট করবা এবং সাইমultaneously তুমি মডেল টেস্টের দিকে রান করবা। তোমার মেইন টার্গেট সিলেবাস শেষ করা, তার কারণে তার জন্য তোমার দিনকে ভাগ করা লাগবে। তুমি 12 ঘন্টা পড়লে 8 ঘন্টা 4 ঘন্টা এভাবে দিবা, 4 ঘন্টা মডেল টেস্ট বা 5 ঘন্টা মডেল টেস্ট, বাট মেজরিটি টাইমে যাতে সিলেবাস শেষ করার ক্ষেত্রে যায়। আচ্ছা ওভারঅল এই হচ্ছে গিয়ে মডেল টেস্ট নিয়ে কথাবার্তা। আমাদের মেন্টরশিপ কোর্স হচ্ছে গিয়ে অলরেডি চলতেছে 26 এর জন্য। তো যারা এখন এইচএসসি নিয়ে প্যারা খাইতেছো তারা এইচএসসির প্যারাগুলো মেন্টরের আন্ডারে হচ্ছে শেয়ার করতে পারবা, এবং এইচএসসি শেষে তো অবশ্যই মেডিকেল অ্যাডমিশন টেস্টের যে মেন্টরশিপটা সেটার আন্ডারে তুমি থাকতে পারতেছো এখন থেকে যদি জয়েন করো আর কি। সো ইন দ্যাট কেস এইচএসসি এবং মডেল টেস্ট দুইটা হচ্ছে গিয়ে মানে এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট
দূরে হচ্ছে গিয়ে তোমার কনসেপশন এন্ড হচ্ছে গিয়ে কনফিউশন সবগুলা ক্লিয়ার করার জন্য এই ব্যাচটাতে তুমি জয়েন করতে পারো। সো ইয়েস, ওভারঅল ভিডিও ছিল এই পর্যন্তই।